হ্যালো স্টুডেন্টস, নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা আলোচনা করছিলাম হাইড্রোকার্বন চ্যাপ্টার। এর আগে বেশ অনেকগুলো ক্লাস হয়েছে। আগে আমরা জেনেছি অ্যালকেন, অ্যালকিন সম্পর্কে এবং তাদের রিয়াকশন সম্পর্কে। আজকে আমরা জানব অ্যালকাইন সম্পর্কে। যেটা জানবো সেটা হচ্ছে জেনারেল method of preparation of alkyne. General method of preparation of alkyne. অ্যালকাইনের আমরা জেনারেল প্রস্তুতিগুলো জানবো। তো সবথেকে প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি না ডিহাইড্রোজেনেশন অফ ভিসিনাল ডাইহ্যালাইড ফ্রম ডিহাইড্রোজেনেশন of vicinal dihalide. Vicinal dihalide. ভিসিনাল ডাইহ্যালাইডের ডিহাইড্রোজেনেশন থেকে কিভাবে আমরা অ্যালকাইন প্রস্তুত করব না। ভিসিনাল ডাইহ্যালাইড আমরা কাকে বলবো? পাশাপাশি যে সমস্ত যৌগে পাশাপাশি দুটো কার্বনে দুটো হ্যালোজেন গ্রুপ যুক্ত থাকলে তাদেরকে আমরা কি বলি? ভিসিনাল ডাইহ্যালাইড। যেমন CH3CH Br CH2 Br। তো এটা একটা ভিসিনাল ডাইহ্যালাইড। কারণটা কি বলতো না, এই যৌগে পাশাপাশি দুটি কার্বনে দুটো হ্যালোজেন গ্রুপ যুক্ত রয়েছে, এই জন্য এই গ্রুপটাকে আমরা কি বলবো? ভিসিনাল ডাইহ্যালাইড। এই ভিসিনাল ডাইহ্যালাইড যৌগকে যদি আমরা ইথানলীয় KOH সহযোগে রিফ্লেক্স করি, কি বললাম? যে কোনো ভিসিনাল ডাইহ্যালাইড যৌগকে যদি আমরা ইথানলীয় KOH সহযোগে কৌষ্টিক পটাশ ইথানলীয় KOH সহযোগে যদি রিফ্লেক্স করি, রিফ্লেক্স করলে কি উৎপন্ন হবে বলতো না? অ্যালকাইন উৎপন্ন হবে। CH3CH ট্রিপল বন্ড CH উৎপন্ন হবে, অ্যালকাইন উৎপন্ন হবে, প্রোপাইন উৎপন্ন হবে। ছিল কি বলতো 1,2 ডাইব্রোমোপ্রোপেন ছিল 1,2 ডাইব্রোমোপ্রোপেন হয়ে গেল কি প্রোপাইন। তাহলে আমরা কি বললাম না, যে কোনো ভিসিনাল ডাইহ্যালাইডকে ইথানলীয় KOH সহযোগে যদি রিফ্লেক্স করলে কি উৎপন্ন হবে না? অ্যালকাইন উৎপন্ন হবে। তার সঙ্গে কি উৎপন্ন হবে? পটাশিয়াম ব্রোমাইড প্লাস হচ্ছে জল, এগুলো হচ্ছে মাইনর প্রোডাক্ট, তাই না? তো দেখে নিই কিভাবে উৎপন্ন হয়েছে। যদি আমরা এই মেকানিজম করলে বুঝতে পারবে কি করে প্রোডাক্টটা হয়েছে। তো দেখতে পাচ্ছ এটা কি করব? CH3CH Br, তার সঙ্গে দেব কি CH2 Br, এই রয়েছে। এতে আমি কি দেব বললাম? ইথানলীয় KOH, অর্থাৎ বেস হিসেবে OH মাইনাস আয়ন দেব। যদি মাইনাস আয়ন দিই তাহলে কি দেখতে পাবো না, ধরো এই হাইড্রোজেনটাকে একটু লিখে নেব, ভেঙে নেব, এদিকে একটা হাইড্রোজেন দেব, ঠিক আছে? তো যখন এই বেসটা OH মাইনাসটা এই হাইড্রোজেনটাকে অ্যাটাক করবে তখন এই ডবল বন্ডটা ভেঙে যাবে, এখানে কি হবে? ডবল বন্ড হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এটা লিভিং গ্রুপটা কি হবে? বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে কি প্রোডাক্ট হবে না, দেখতে পাচ্ছি CH3CH, এই বিয়ারটা তো বেরিয়ে গেল এখানকার, তাহলে ডাবল বন্ডেড কি হলো না CH Br হলো। এখানে একটা ব্রোমিন রয়েছে। সিমিলারলি যদি আবার আমি একটা OH মাইনাস দেই তাহলে কি করবে? এই ব্রোমিনটাকে অ্যাটাক করার জন্য কি হবে? এই হাইড্রোজেনটাকে অ্যাটাক করবে, এই মাইনাস আয়নটাকে লিখবো, এইভাবে লিখবো হাইড্রোজেন। তাহলে এই মাইনাস আয়নটা যখন এখানে অ্যাটাক করবে তখন এই বন্ডটা ভেঙে এখানে চলে আসবে, দিয়ে এই লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে, দিয়ে কি উৎপন্ন হবে? অ্যালকাইন উৎপন্ন হয়ে যাবে। CH3C ট্রিপল বন্ডের CH উৎপন্ন হলো। তাহলে দেখতে পাচ্ছ অ্যালকাইন উৎপন্ন হলো। কি বললাম না, যে কোনো ভিসিনাল ডাইহ্যালাইড কাকে বলবো না, পাশাপাশি
দুটি কার্বনে দুটি হ্যালোজেন গ্রুপ যদি যুক্ত থাকে তখন তাকে আমরা বলবো ভিসিনাল ডাইহ্যালাইড। এই ভিসিনাল ডাইহ্যালাইডকে ইথানলীয় কেওএইচ সহযোগে যদি পাতিত করি, রিপ্লেক্স করি, তাহলে কি হবে না দু অণু হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয়ে গিয়ে কি উৎপন্ন হবে, অ্যালকাইন উৎপন্ন হবে। তার মেকানিজমটা আমি করে দেখালাম। এখানে দেখতে পাচ্ছ ইথানলীয় কেওএইচ এ OH মাইনাস আয়নটা কি করবে, যদি এই হাইড্রোজেনকে অ্যাটাক করে তাহলে এধারে ব্রোমিনটা অপসারিত হবে, আবার যদি এই হাইড্রোজেনটাকে অ্যাটাক করে OH মাইনাসটা, তখন এধারে ব্রোমিনটা অপসারিত হবে। আমি দুটো স্টেপে দেখিয়েছি। প্রথমে OH মাইনাস থেকে অ্যাটাক, OH মাইনাস আয়নটা কি করেছে, এইখানকার হাইড্রোজেনটাকে অ্যাটাক করেছে, প্রোটনটাকে নিয়েছে, এতে কি হলো এখানে ডবল বন্ড হলো আর এই লিভিং গ্রুপটা বেরিয়ে গেল। নেক্সট স্টেপে কি করেছি, এই কার্বন থেকে হাইড্রোজেনটাকে নাতে কি হয়েছে, প্রোটনটা নিয়েছে, সঙ্গে সঙ্গে এখানে ট্রিপল বন্ড হলো এবং লিভিং গ্রুপটা বেরিয়ে গেল। এই ছিল আমাদের মেকানিজম যে কিভাবে অ্যালকাইন হয়। তো যে কোনো ভিসিনাল ডাইহ্যালাইডকে যদি ইথানলীয় কেওএইচ সহযোগে রিপ্লেক্স করি তাহলে আমরা কি পাবো না অ্যালকাইন পাবো। তবে হ্যাঁ, ইথানলীয় কেওএইচ এর পরিবর্তে যদি অন্য কোনো দ্রাবক দেওয়া হয় তাহলেও কিন্তু অ্যালকাইন হবে। দেখো কি করে করছি। যদি আমরা ভিসিনাল ডাইহ্যালাইড নেব CH3 CH Br CH2 Br, তাকে যদি আমি সোডামাইড দিয়ে থাকি, কি দেব, সোডামাইড দেব, NaNH2 দেব এবং কি দেব, লিকুইড অ্যামোনিয়া দেব। L মানে লিকুইড অ্যামোনিয়া। আচ্ছা, তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত সোডামাইড দিলে কি হবে, এখান থেকে দু অণু হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয়ে গিয়ে কি উৎপন্ন হবে, অ্যালকাইন উৎপন্ন হবে। এখানেও যে প্রোডাক্টটা হবে সেটা হচ্ছে অ্যালকাইন উৎপন্ন হবে। CH উৎপন্ন হবে প্লাস 2NaBr উৎপন্ন হবে প্লাস হচ্ছে দু অণু অ্যামোনিয়া হবে। তো এই মেকানিজম আর করে দেখাচ্ছি না আমি। তাহলে দেখলাম যে ভিসিনাল ডাইহ্যালাইডকে যদি তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত সোডামাইড দ্বারা বিক্রিয়া ঘটানো হয় তাহলেও সেই ক্ষেত্রে কি হবে, অ্যালকাইন উৎপন্ন হবে। কিংবা এমন হতে পারে, অর আমরা এমনও নিতে পারি, কি নেব, CH3 CH Br CH2 Br। প্রথমে আমি কি নেব না KOH ইথানল C2H5OH ইথানল দেব, দিয়ে কি করব, রিফ্লেক্স করব। রিফ্লেক্স করলে কি হবে, প্রথমে এক অণু ব্রোমিন অপসারিত হয়ে যাবে, দিয়ে সেখানে কি হবে, একটা ডবল বন্ডেড হয়ে যাবে, তাই না, দেখতে পাচ্ছি এখানে ডবল বন্ড হয়ে যাবে। তাহলে আমি একটা করে নিই, CH3, আমি এই হাইড্রোজেনটাকে অ্যাড করেছি এখানটা, CH3 CH ডাবল বন্ড CH Br। তাহলে প্রথমে কি দিলাম, এক অণু KOH দিলাম না, ভিসিনাল ডাইহ্যালাইডকে এক অণু KOH দিয়ে রিফ্লেক্স করলাম, তাহলে এখানকার থেকে কি হবে, এক অণু হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয়ে গেল, দিয়ে অ্যালকিন উৎপন্ন হয়ে গেল। দিয়ে আর এক অণু আমি কি দেব, ইথানলীয় KOH এর পরিবর্তে এই তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত সোডামাইড দেব। এক্ষেত্রেও হবে সোডামাইড, NaNH2 লিকুইড অ্যামোনিয়া। অর্থাৎ আমি কি বললাম না, CH3 CH মানে এখানকার হাইড্রোজেনটাকে, অ্যামোনিয়াটা এখানকার হাইড্রোজেনটাকে অ্যাটাক করবে, ট্রিপল বন্ড হবে এবং ব্রোমিনটা বেরিয়ে যাবে, C ট্রিপল বন্ডে CH হবে, ঠিক আছে, প্লাস হচ্ছে অ্যামোনিয়া হবে এখানে, দরকার নেই আর লিখতে হবে না, ঠিক আছে। তাহলে আমি কি দেখলাম না, ভিসিনাল ডাইহ্যালাইডকে ইথানলীয় KOH সহযোগে রিপ্লেক্স করলে সরাসরি কি হয়, অ্যালকাইন পাওয়া যায়। সেক্ষেত্রে দু অণু কি লাগবে, ইথানলীয় KOH লাগবে। কিংবা যদি আমি এমন করতে পারি, ভিসিনাল ডাইহ্যালাইডকে দু অণু হচ্ছে কি দেব না, তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত সোডামাইড দিলেও অ্যালকাইন হবে। কিংবা এরকমও প্রস্তুত করতে পারি, এক অণু KOH সহযোগে রিফ্লেক্স করে প্রথমে অ্যালকিন পেলাম, তাকে আবার তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত সোডামাইড দিয়ে অ্যালকাইন প্রস্তুত করলাম। অর্থাৎ ইথানল এবং হচ্ছে তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত সোডামাইডের মিশ্রণ দিয়েও কি করা যায়, অ্যালকাইন প্রস্তুত করা যায়। এরপরে আমরা যেটা করব, ডিহাইড্রোজেনেশন অফ জেম ডাইহ্যালাইড, ডিহাইড্রোজেনেশন অফ জেম ডাইহ্যালাইড।
ডিহাইড্রোজিনেশন অফ জেম ডাইহ্যালাইড। ডিহাইড্রোজিনেশন অফ জেম ডাইহ্যালাইড। তো জেম ডাইহ্যালাইড কাকে বলবো না, যে সমস্ত যৌগে একটি কার্বনে দুটি হ্যালোজেন গ্রুপ যুক্ত থাকে। কি বললাম, যে সমস্ত যৌগে একটি কার্বনের সঙ্গে দুটি হ্যালোজেন গ্রুপ যুক্ত থাকে তাদেরকে জেম ডাইহ্যালাইড বলা হয় থাকে। তাহলে দেখে নিন একটা জেম ডাইহ্যালাইডের উদাহরণ। ধরো এটা একটা CH3 CH2 CH কি দেব Br2। তাহলে দেখো এখানে একটি কার্বনের কি রয়েছে, দুটো ব্রোমিন যুক্ত রয়েছে। তো এই দুটো ব্রোমিন যুক্ত থাকার জন্য একে আমরা কি বলবো, জেম ডাইহ্যালাইড বলবো। একটি কার্বনে যদি যে সমস্ত যৌগে একটি কার্বনে দুটি হ্যালোজেন গ্রুপ যুক্ত থাকে তাদেরকে আমরা কি বলবো, জেম ডাইহ্যালাইড বলবো। তো এই জেম ডাইহ্যালাইডকে আমরা কি করব, ইথানলীয় KOH সহ যদি রিপ্লেস করব, প্রথমে KOH দেব, তার সঙ্গে ইথানল দেব C2H5OH দিয়ে রিপ্লেস করব। দিয়ে কি হবে, এক এবং হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হবে। এইখান থেকে হাইড্রোজেন নেবে, নিয়ে কি করবে, অপসারিত হবে, একটা ব্রোমিন অপসারিত হয়ে যাবে। তাহলে এই OH মাইনাস আয়নটা কি করবে না, যখনই কি করবে এইখানকার হাইড্রোজেনটাকে অ্যাটাক করবে। দেখো এখানে যে হাইড্রোজেন রয়েছে এই হাইড্রোজেনটাকে কি করবে, অ্যাটাক করবে। যখনই এটাকে অ্যাটাক করবে তখন কি হবে, এখানে ডবল বন্ড হয়ে যাবে এবং একটা ব্রোমিন সঙ্গে সঙ্গে কি হবে, অপসারিত হয়ে যাবে। এই ব্রোমিনগুলোকে ভেঙে লিখে নিচ্ছি তাহলে তোমাদেরই সুবিধা হবে। ব্রোমিন ব্রোমিন, তাহলে কি হবে না, এখান থেকে একটা ব্রোমিন অপসারিত হয়ে যাবে, তাই না। দিয়ে কি হবে আমাদের না, তখন কি হবে, CH3 CH ডাবল বন্ডে CH Br এখানে কি করলো, আবার যদি আমি কি করি সোডামাইড দিই, দিয়ে লিকুইড অ্যামোনিয়া দেব, দিলে কি হবে, এই হাইড্রোজেনটাকে নেবে এবং এখান থেকে ব্রোমিনটা অপসারিত হয়ে যাবে। CH3 C ট্রিপল বন্ডে CH, তাহলে অ্যালকাইন হয়ে গেল জেম ডাইহ্যালাইড থেকে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি না, যে কোনো জেম ডাইহ্যালাইডকে যদি ইথানলীয় KOH সহ যদি রিপ্লেস করি তাহলে কি হবে, প্রথমে এক এবং হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হবে। এই ঋণাত্মক আয়ন অর্থাৎ নিউক্লিওফাইলটা যখন কি করবে, এখানে অ্যাটাক করবে, তখন এই হাইড্রোজেন বন্ডটা ভেঙে গিয়ে ডবল বন্ড হয়ে যাবে, একটা Br মাইনাস বেরিয়ে যাবে, অর্থাৎ এলিমিনেশন রিঅ্যাকশন বেরিয়ে গিয়ে কি হবে, অ্যালকিন উৎপন্ন হয়ে যাবে। পরবর্তী ধাপে আমি কি করব না, সোডামাইড কি করবে, তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত সোডামাইড দেব, দিলে কি হবে, এখান থেকে এক এবং হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয়ে গিয়ে অ্যালকাইন উৎপন্ন হবে। কিংবা যদি আমি এই সোডামাইড না দিয়ে কি দেই, তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত সোডামাইড না দিয়ে যদি আমি পুনরায় এই ইথানলে দ্রবীভূত KOH দিয়ে থাকি তাহলেও এক্ষেত্রে অ্যালকাইন উৎপন্ন হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখে নেব এটাকে, তাহলে CH3 CH এটা হচ্ছে কি, একটি কার্বনের দুটো হ্যালোজেন গ্রুপ যুক্ত রয়েছে। তো প্রথমে আমি কি দেব, KOH দেব, KOH ইথানল। তাহলে কি হবে না, দেখতেই পাবো যে এই OH মাইনাস আয়নটা কি করবে, এটাকে অ্যাটাক করবে, সঙ্গে ডবল বন্ড হয়ে যাবে এবং এটা লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে। দিয়ে যে প্রোডাক্টটা হবে সেটা হচ্ছে কি, CH3 CH ডাবল বন্ড CH কি হবে Br। পুনরায় যদি আমি কি করি, আবার KOH দেই, KOH ইথানল দেই, তাহলে কি হবে না, এই হাইড্রোজেনটাকে অ্যাটাক করবে, এই হাইড্রোজেনকে একটু ভেঙে লিখে নেব, একটু বন্ডের আকারে লিখে নেব। তাহলে কি হবে না, এই OH মাইনাস আয়নটা এখানে কিন্তু আরেকবার আমি তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত সোডামাইড দিলাম না, এখানে কি দিলাম, পুনরায় KOH দিলাম। এই ক্ষেত্রেও হবে, এই মাইনাসটা যখন এটাকে অ্যাটাক করবে তখন ডবল বন্ডটা ভেঙে এখানে চলে আসবে এবং লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে, দিয়ে আলটিমেটলি হয়ে যাবে সেই প্রোপাইন উৎপন্ন হয়ে যাবে। CH3 C
ট্রিপল বন্ডেড CH। তাহলে দেখলাম প্রোপাইন কিভাবে উৎপন্ন করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি না, প্রথমে বলেছিলাম ভিসিনাল ডাইহ্যালাইড থেকে কিভাবে প্রোপাইন প্রস্তুত করতে পেরেছিলাম। এখানে দেখলাম আমরা জেমিনাল ডাইহ্যালাইড। জেমিনাল ডাইহ্যালাইড কাকে বলবো না, যে সমস্ত যৌগের একই কার্বনের সঙ্গে দুটো হ্যালোজেন গ্রুপ যুক্ত থাকে তাদেরকে জেম ডাইহ্যালাইড বলা হয়। তো জেম ডাইহ্যালাইডকে আমি প্রথমে এক অণু ইথানলীয় কেউইচ সহযোগে রিফ্লেক্স করলে কি হবে, এক অণু হাইড্রোজেন ব্রোমিক অ্যাসিড অপসারিত হবে, হাইড্রোব্রোমিক অ্যাসিড কি হবে, হাইড্রোব্রোমিক অ্যাসিড এক অণু অপসারিত হয়ে যাবে, হয়ে গিয়ে কি উৎপন্ন হলো, অ্যালকিন উৎপন্ন হলো। পুনরায় আমি কি করলাম, এই অ্যালকিনের সঙ্গে তরল অ্যামোনিয়াকে দ্রবীভূত সোডামাইড দিলাম, দিলে এখানে কি হবে, অ্যালকাইন উৎপন্ন হলো, আবার এক অণু হাইড্রোজেন ব্রোমাইড অপসারিত হয়ে গেল। কিংবা আমি অন্যরকম পদ্ধতিতেও করতে পারি, অল্টারনেট। এটা হচ্ছে কি বলতো, অল্টারনেট, আদা অর অথবা আমরা কি করতে পারি, পরপর দু অণু ইথানলীয় কেউইচ নেব, এখানে এক অণু ইথানলীয় কেউইচ নিলাম, আবার এখানে ইথানলীয় কেউইচ নিলাম, অর্থাৎ পরপর দু অণু ইথানলীয় কেউইচ নিয়েও আমরা অ্যালকাইন প্রস্তুত করতে পারি। তো এরপরে আমরা যেটা করব, লোয়ার টু হায়ার অ্যালকাইন প্রিপারেশন। লোয়ার টু হায়ার অ্যালকাইন প্রিপারেশন, lower to higher alkyne preparation। লোয়ার টু হায়ার অ্যালকাইন প্রিপারেশন অর্থাৎ নিম্নতর অ্যালকাইন থেকে উচ্চতর অ্যালকাইন প্রস্তুতি, অর্থাৎ কম সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকাইন থেকে বেশি সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকাইন, অর্থাৎ বৃহৎ আকারে বা বড় আকারের অ্যালকাইন প্রস্তুত করব। কি বললাম, লোয়ার অ্যালকাইন থেকে হায়ার অ্যালকাইন, ছোট অ্যালকাইন থেকে বড় অ্যালকাইন প্রস্তুত করব। সেক্ষেত্রে আমরা কি করব, তো দেখে নেব আমরা একটা উদাহরণ। এদের ক্ষেত্রে কি করব, ধরো একটা অ্যালকাইন নিলাম না, অ্যালকাইন দু ধরনের, একটা ছোট্ট করে কথা বলে রাখি, অ্যালকাইন দু ধরনের হয়। তো একটা হচ্ছে কি টার্মিনাল অ্যালকাইন, আর একটা হচ্ছে নন টার্মিনাল অ্যালকাইন। না, যে সমস্ত অ্যালকাইনে কার্বন কার্বন ট্রিপল বন্ডটা কার্বন শৃঙ্খলের একেবারে শেষ প্রান্তে থাকে তাকে বলা হয় কি টার্মিনাল অ্যালকাইন। আর নন টার্মিনাল অ্যালকাইন কাদেরকে বলবো না, যেখানে কার্বন কার্বন ট্রিপল বন্ডটা একেবারে প্রান্ত দেশে না থেকে কিছুটা আগে থাকে তাকে বলবো কি নন টার্মিনাল অ্যালকাইন। টার্মিনাল অ্যালকাইন একে যেমন টার্মিনাল অ্যালকাইন বলবো, যেমন হচ্ছে কি CH3 CH C ট্রিপল বন্ডেড CH, এটা হচ্ছে কি বলতো টার্মিনাল অ্যালকাইন, এটা হচ্ছে কি টার্মিনাল অ্যালকাইন, টার্মিনাল অ্যালকাইন। এবারে নন টার্মিনাল অ্যালকাইন কাদেরকে বলবো, যদি এটা এখানে না থেকে এখানে থাকতো, যেমন CH3 C ট্রিপল বন্ডেড C CH3, ঠিক আছে। তো এটা কিন্তু নন টার্মিনাল অ্যালকাইন, কারণ একেবারে প্রান্ত দেশে নয়, এই কার্বন কার্বন ট্রিপল বন্ডটা কি প্রান্ত দেশ ছেড়ে অন্য কোথাও আছে, এই জন্য একে বলা হয় নন টার্মিনাল অ্যালকাইন, নন টার্মিনাল অ্যালকাইন। তো এক্ষেত্রে কি এই নন টার্মিনাল অ্যালকাইন নেওয়া যাবে না, কি নিতে হবে, এই টার্মিনাল অ্যালকাইন নিতে হবে। যে কোনো টার্মিনাল অ্যালকাইন কিংবা অ্যাসিটিলিনকে যদি তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত সোডামাইড সহযোগে বিক্রিয়া ঘটানো হয় সেক্ষেত্রে কি হয়, সোডিয়ামের লবণ উৎপন্ন হয়। কি বললাম, অ্যাসিটিলিন কিংবা যে কোনো নন টার্মিনাল টার্মিনাল অ্যাসিটিলিন কিংবা যে কোনো টার্মিনাল অ্যালকাইনকে যদি তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত সোডামাইড সহযোগে বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে সোডিয়ামের লবণ উৎপন্ন হবে, এবং সেই সোডিয়ামের লবণকে যে কোনো প্রাইমারি অ্যালকিল হ্যালাইড দিয়ে বিক্রিয়া ঘটালে সেখানে কি উৎপন্ন হবে না, একটা বৃহত্তর চেন বিশিষ্ট বা উচ্চতর অ্যালকাইন প্রস্তুত করা যাবে। তো বুঝতে অসুবিধা হচ্ছে, রিঅ্যাকশন করে দেখে নেব আমরা। সবথেকে প্রথমে আমি কি নিলাম, অ্যাসিটিলিন নিলাম, সবথেকে ছোট অ্যালকাইন। এই অ্যালকাইন আমি কি দেব না, তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত সোডামাইড দেব, NH2 লিকুইড অ্যামোনিয়া। এই হাইড্রোজেনটাকে বলা হয় কি জানো, অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন, কার্বন কার্বন ত্রিবন্ধনে
কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে, কার্বন কার্বন ত্রিবন্ধন দ্বারা যুক্ত কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনটাকে বলা হয় অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন। এটাকে বলা হয় অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন, এটাকে বলা হয় অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন। কারণ এটা কার্বন কার্বন ট্রিপল বন্ধনের সঙ্গে যুক্ত কার্বনের যে হাইড্রোজেন থাকে তাদেরকে আমরা বলবো অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন। তো দিলে কি হবে, এই রিলিজ করে দেবে প্রোটনটাকে, দিলে কি হবে HC ট্রিপল বন্ডেড C মাইনাস Na প্লাস। এটা কত দেব জানো, 1 মোল দেব। কত দেব, 1 মোল। এখানে 1 মোল নেব। এই যে তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত সোডামাইড 1 মোল নেব। যদি 1 মোল নিই তাহলে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় এখানে Na+ হবে। আর যদি 2 মোল নিতাম তাহলে এখানে হাইড্রোজেনটাও প্রতিস্থাপিত হয়ে যেত। আমি কি নিয়েছি, 1 মোল নিয়েছি। যদি 1 মোল নিই তাহলে একটা প্লাস হবে, একটা হাইড্রোজেন যাবে। আর যদি 2 মোল নিই তাহলে দুই দিকের হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে Na+ দ্বারা। একে বলা হয় মোনোসোডিয়াম অ্যাসিটিলাইট। অ্যাসিটিলাইট, মোনোসোডিয়াম অ্যাসিটিলাইট লাইট বলা হয়। এবারে যদি আমি এর সঙ্গে কি করব, একটা অ্যালকিল হ্যালাইড দেব, প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, যেমন হচ্ছে মিথাইল আয়োডাইড দিলাম। দিলে কি হবে বলতো না, এই Na+ আর এদিকে I মাইনাসটা কি হবে, বেরিয়ে যাবে, দিয়ে এই অ্যালকিল গ্রুপটা কি হবে, এখানে ঢুকে যাবে, তাই না? যখন এই CN মাইনাস আয়নটা C মাইনাস আয়নটা এই মিথাইলটাকে অ্যাটাক করবে তখন এই I মাইনাস আকারে বেরিয়ে যাবে এবং এই I মাইনাস আর Na+ কি হবে, সোডিয়াম আয়োডাইড হয়ে যাবে। আমরা সেখান থেকে কি পেয়ে যাব না, উচ্চতর একটা অ্যালকাইন পেয়ে যাব, যেমন HC ট্রিপল বন্ডেড C CH3 প্লাস কি হবে, সোডিয়াম আয়োডাইড। তাহলে দেখো আমরা এই অ্যালকাইনটা পেলাম। প্রথমে যেটা নিয়েছিলাম অ্যালকাইন, এখানে কতগুলো কার্বন রয়েছে, দুটো কার্বন রয়েছে। আলটিমেট টোটাল কত পেলাম, একটা দুটো তিনটে, এটা হচ্ছে প্রোপাইন পেলাম। ছিল ইথাইন, পেয়ে গেলাম কি প্রোপাইন। তার মানে নিম্নতর অ্যালকাইন থেকে কি পেলাম, উচ্চতর অ্যালকাইন পেলাম, তাই না? আর একটা উদাহরণ দেখে নিচ্ছি। যদি আমি 2 মোল দিতাম এখানে, ধরো HC ট্রিপল বন্ডেড CH, তাকে আমরা যদি 2 মোল দিতাম, কি বললাম 2 মোল কি দেব না, সোডামাইড লিকুইড অ্যামোনিয়া কি দেব, এখানে 2 মোল দেব। 2 মোল দিলে কি হবে, দুটো হাইড্রোজেন কি হয়ে যাবে, রিলিজ করবে এটা, দিয়ে কি হবে Na+ C মাইনাস ট্রিপল বন্ডেড C মাইনাস Na+ দেব। তার সঙ্গে আমি কি দেব, যে কোনো একটা অ্যালকিল হ্যালাইড নিয়ে নেব। অ্যালকিল হ্যালাইড এখানে যেহেতু আমি দু অণু কি নেব, অ্যালকিল হ্যালাইড নেব। যদি 2 অণু কিনে মিথাইল আয়োডাইড দেব, মিথাইল আয়োডাইড। তাহলে 2 অণু মিথাইল আয়োডাইড দিলে কি হবে না, দুটো অ্যালকিল গ্রুপ এখানে একটা যুক্ত হবে আর একটা অ্যালকিল গ্রুপ এই কার্বনের সঙ্গে যুক্ত হবে। তার মানে যেটা প্রোডাক্ট পাবো CH3 প্লাস 2 অণু সোডিয়াম আয়োডাইড পাবো। তাহলে দেখো আমরা কি শুরু করেছিলাম, দেখো আমরা শুরু করেছিলাম এখানে কত নিয়ে না, ইথাইন নিয়েছিলাম। ইথাইনে কত দিয়েছি, 2 মোল তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত সোডামাইড দিলাম। তাহলে কি হবে, দুটো হাইড্রোজেন কি হয়ে যাবে, রিলিজ করে C মাইনাস হবে, এখানে প্রতিস্থাপিত হয়ে যাবে কি দ্বারা, Na দিয়ে Na+ C মাইনাস Na+ হবে। তার সঙ্গে 2 অণু আমি কি দেব, প্রাইমারি অ্যালকিল হ্যালাইড দেব। দিলে কি হবে, একটা বৃহত্তর চেন গঠিত হবে। ছিল তাহলে কতগুলো কার্বন, দুটো কার্বন ছিল, এখানে পেলাম কটা, 4টে কার্বন, 1 2 3 4টে কার্বন, বিউট 2 আয়ন, 2 বিউটাইন পেলাম। তাহলে বৃহত্তর 1 2 3 4, খুব ইম্পর্টেন্ট, তোমাদের एग्जाम এসে থাকে যে উচ্চতর অ্যালকাইন প্রস্তুতি। তাহলে 3টে কার্বন বিশিষ্ট যে কোনো একটা যৌগ দেবে, সেখান থেকে বলবে 6টা কার্বন বিশিষ্ট একটা যৌগ প্রস্তুত করতে বলবে, বা দুটো থাকবে 3টে করতে দেবে এরকম। তো দেখে নিই একটা কোশ্চেন, আমরা সেখান থেকে বুঝতে পারবে। propine to 2-hexane question,
প্রোপাইন টু 2 হেক্সাইন প্রিপারেশন। আমাকে কি বলছে, প্রোপাইন থেকে 2 হেক্সাইন প্রিপারেশন করতে হবে। তো সব থেকে প্রথমে প্রোপাইন লিখব, CH3C ট্রিপল বন্ডেড CH, এটা একটা প্রোপাইন। তাহলে এখানে কি রয়েছে, অ্যাসিটিলিনের হাইড্রোজেন কত রয়েছে, একটা রয়েছে, তাহলে একটা দেব আমি সোডামাইড, কি দেব, লিকুইড অ্যামোনিয়া দেব। তাহলে একটি লবণ গঠিত হবে, অ্যাসিটিলিনের একটি লবণ গঠিত হবে, কি হবে, CH3C ট্রিপল বন্ডেড C মাইনাস Na প্লাস হবে। তাহলে আমাকে কি বলেছে, হেক্সাইন করতে বলেছে। আছে কি, প্রোপাইন। হেক্সাইন মানে কি, 6টি কার্বন বিশিষ্ট করতে হবে। তাহলে এখানে কতগুলো কার্বন রয়েছে, 1 2 3টি কার্বন রয়েছে, আমাকে করতে হবে কি 6টি কার্বন। তার মানে 3টি কার্বন, আরো 3টি কার্বন আমার অতিরিক্ত লাগবে। তার মানে আমাকে কি করতে হবে বলতো, না 3টি কার্বন পরমাণু বিশিষ্ট যে কোনো একটা অ্যালকিল হ্যালাইড নেব। তাহলে 3 কার্বন পরমাণু বিশিষ্ট আমি একটা অ্যালকিল হ্যালাইড নেব, CH3 CH2 CH2 Br নেব। 3 কার্বন পরমাণু বিশিষ্ট একটা অ্যালকিল হ্যালাইড নেব। নিলে কি হবে, না এই কার্বন মাইনাসটা যখন এইটাকে অ্যাটাক করবে তখন এই ব্রোমিনটা বেরিয়ে যাবে মাইনাস আকারে। এই ব্রোমিন মাইনাস আর Na প্লাস যুক্ত হয়ে সোডিয়াম ব্রোমাইড হবে, আর এই 3টে কার্বন এখানে যুক্ত হয়ে যাবে। দিয়ে যেটা হবে সেটা কি, CH3C ট্রিপল বন্ডেড C CH2 CH2 CH3। তাহলে কত রয়েছে, 1 2 3 4 5 6, তাহলে হেক্সাইন। তাহলে হেক্স টু হেক্সাইন 2 নম্বরে হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে হয়ে গেল কি 2 আই ট্রিপল বন্ডেড রয়েছে 2 হেক্সাইন। তাহলে এইভাবে আমরা প্রস্তুত করতে পারি একটা লোয়ার অ্যালকাইন থেকে হায়ার অ্যালকাইন, আমরা এইভাবে প্রস্তুত করতে পারি। তাহলে আমরা দেখলাম লোয়ার অ্যালকাইন থেকে কিভাবে হায়ার অ্যালকাইন প্রস্তুত করা হয়। একটা ছোট্ট জিনিস বলে রাখি, বায়ার রিয়েজেন্ট পরীক্ষায় খুব আসে, বায়ার রিয়েজেন্ট, বায়ার্স রিয়েজেন্ট 1 নম্বরে শর্ট কোশ্চেন আসে, খুব আসে। কি বলুন, বায়ার রিয়েজেন্ট কাকে বলে, না ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের লঘু জলীয় দ্রবণকে, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের লঘু জলীয় দ্রবণকে, অর্থাৎ বেসিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অবশ্যই হচ্ছে ডাইলুট, কি হবে, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের লঘু জলীয় দ্রবণ, এর লঘু জলীয় দ্রবণ, কতটা পার্সেন্ট হবে, 1 to 2%, এর পারম্যাঙ্গানেট এর 1 to 2% লঘু জলীয় দ্রবণ। লঘু জলীয় দ্রবণকে বলা হয় বায়ার বিকারক বলা হয়। কি বললাম, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর 1 to 2% লঘু জলীয় দ্রবণকে কি বলা হয়, বায়ার বিকারক বলা হয়। এই বায়ার বিকারকটিকে কি হয় জানো তো, বেগুনি বর্ণের হয়ে থাকে। না এটি অ্যালকিনের সঙ্গে বিক্রিয়া করলে এর বেগুনি বর্ণটা বিলীন হয়ে যায়। তো এই পরীক্ষার সাহায্যে না জৈব যৌগের দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন অর্থাৎ অসম্পৃক্ততা পরীক্ষা করা যায়। জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা করা যায় এই বায়ার বিকারকের সাহায্যে। কি বলুন, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের লঘু জলীয় দ্রবণ অর্থাৎ 1 to 2% লঘু জলীয় দ্রবণকে কি বলা হয়, বায়ার বিকারক বলা হয়। এটা মূলত বেগুনি বর্ণ হয়ে থাকে। না এটা অ্যালকেনের সঙ্গে বিক্রিয়ায় কি হয়, এই বেগুনি বর্ণটা বর্ণহীন হয়ে পড়ে। তো এই বিক্রিয়ার সাহায্যে আমরা দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনকে শনাক্তকরণ করতে পারি। যেমন দেখ সি ডাবল বন্ডেড সি, তার সঙ্গে যদি আমরা কি দেই, ডাইলুট KMnO4, দেব। তা ডাইলুট KMnO4 কি করবে, কার্বন কার্বন দ্বিবন্ধনে আবদ্ধ দুটি কার্বনের দুটি OH গ্রুপকে যুক্ত করে। আগের ক্লাসে আমি বলেছিলাম যে একটা হচ্ছে কি ডাইলুট KMnO4 কি করে, কার্বন কার্বন দ্বিবন্ধনে আবদ্ধ দুটি কার্বনে দুটি OH গ্রুপকে যুক্ত করে। ঠিক আছে, এক বন্ধন হয়ে যায়, ঠিক আছে, এটা বর্ণহীন হয়ে যায়, সঙ্গে হচ্ছে কি MnO2 উৎপন্ন করে। এটা হচ্ছে বাদামি বর্ণের। ছিল কি এটা বেগুনি বর্ণের ছিল,
হয়ে গেল কি বাদামি। তো এই পরীক্ষার সাহায্যে আমরা কি করতে পারি না দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনকে শনাক্তকরণ করতে পারি, অর্থাৎ অসম্পৃক্ততা প্রমাণ করতে পারি। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রিপারেশন অফ অ্যাসিটিলিন। প্রিপারেশন অফ অ্যাসিটিলিন। প্রিপারেশন অফ অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনের প্রস্তুতি। সবথেকে যেটা প্রথমে করব আমরা কি না ডিহাইড্রোব্রোমিনেশন অফ ইথিলিন ডাইব্রোমাইড। ডিহাইড্রোব্রোমিনেশন, ডিহাইড্রোব্রোমিনেশন ডিহাইড্রোব্রোমিনেশন অফ ইথিলিন ডাইব্রোমাইড। ইথিলিন ডাইব্রোমাইড, সরি লেখা হচ্ছে না, ডিহাইড্রোব্রোমিনেশন অফ ইথিলিন ডাইব্রোমাইড। ইথিলিন ডাইব্রোমাইড না ইথিলিন ডাইব্রোমাইডের ডিহাইড্রোব্রোমিনেশন করব। তো প্রথমে ইথিলিন ডাইব্রোমাইড লিখব 1,2-ডাইব্রোমোইথেন, ঠিক আছে। তো 1,2-ডাইব্রোমোইথেন, তাহলে এই 1,2-ডাইব্রোমোইথেনকে যদি আমি কি করি না ইথানলীয় KOH সহ যদি রিপ্লেক্স করি C2H5OH দিয়ে যদি রিপ্লেক্স করি তাহলে কি হবে, এখানে এলিমিনেশন রিঅ্যাকশনের মাধ্যমে কি হবে, দুই অণু হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয়ে গিয়ে কি হবে, প্রথমে যদি আমি প্রথমে OH মাইনাসটা এই হাইড্রোজেন জায়গাটা করে তাহলে এখান থেকে ব্রোমিন অপসারিত হয়ে যাবে, এখানে ডবল হয়ে যাবে। আবার OH মাইনাস যদি এখানে এটা করে তাহলে এই ব্রোমিনটা অপসারিত হয়ে যাবে। আগে আমি রিঅ্যাকশন করে দেখিয়েছিলাম মেকানিজম করে, তাহলে সেখান থেকে কি হবে না C ট্রিপল বন্ডেড CH উৎপন্ন হবে, অ্যাসিটিলিন উৎপন্ন হবে, তাই না? এইভাবে অ্যাসিটিলিন প্রস্তুত করা যায়। তাহলে কি দেখলাম না একটা ইথিলিন 1,2-ডাইব্রোমোইথেনকে যদি ইথানলীয় KOH সহ যদি রিফ্লেক্স করা হয় তাহলে সেখান থেকে কি হবে, দুই অণু কি হবে হাইড্রোজেন ব্রোমাইড অপসারিত হয়ে যাবে, হয়ে গিয়ে কি উৎপন্ন হবে না অ্যাসিটিলিন উৎপন্ন হবে। প্লাস দুই অণু হচ্ছে কি 2KBr প্লাস 2H2, এটা লিখতেও পারো নাও লিখতে পারো। তাহলে কি না না ইথিলিন ডাইব্রোমাইডের ডিহাইড্রোব্রোমিনেশন করলাম। ডিহাইড্রোব্রোমিনেশন করলে কি হবে, এলিমিনেশন রিঅ্যাকশনের মাধ্যমে অ্যাসিটিলিন প্রস্তুত করা যায়। তাহলে এইভাবে আমরা অ্যাসিটিলিন প্রস্তুত করতে পারি। কিংবা আমি এই ইথানলীয় KOH এর পরিবর্তে যদি আমি তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত সোডামাইড ব্যবহার করি তাহলেও কিন্তু প্রস্তুত করা যাবে। তাহলে অন্যভাবে দেখাচ্ছি আমি, অন্যভাবে কি না 1,2-ডাইব্রোমো ইথেন আমি নেব, 1,2-ডাইব্রোমো ইথেন নিলাম। এই 1,2-ডাইব্রোমো ইথেনকে যদি আমি কি নেব সোডামাইড দেব, তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত, সোডামাইড যদি আমি দেই তাহলে কি উৎপন্ন হবে না CH2, প্রথমে 1 মোল দিলাম CH2 ডাবল বন্ডেড CHBr উৎপন্ন হলো, ঠিক আছে। এই কার্বন থেকে একটা ব্রোমিনকে অপসারিত করলাম, বাট এই কার্বনের সঙ্গে ব্রোমিন যুক্ত থাকলো, একে বলা হয় ভিনাইল ব্রোমাইড। এই ভিনাইল ব্রোমাইডে আমি কি দিতে পারি, এই ইথানলীয় KOH এর সাথে রিফ্লেক্স করতে পারি, কিংবা তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত সোডামাইড দিলেও কি হবে অ্যাসিটিলিন উৎপন্ন হবে। এতে আমি যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে দিলাম, কিন্তু পুনরায় এটাই দিয়ে দিলাম, ধরো NaNH2 লিকুইড অ্যামোনিয়া দিলে কি হবে, এখানকার হাইড্রোজেন নেবে এবং এখান থেকে ব্রোমিন অপসারিত হবে, তার মানে CH ট্রিপল বন্ড CH উৎপন্ন হবে।
তাহলে দেখো এইভাবেও আমরা অ্যালকাইন প্রস্তুত করতে পারি। তাহলে কি বললাম না ডিহাইড্রোব্রোমিনেশন অফ ইথিলিন ডাইব্রোমাইড, অর্থাৎ ইথিলিন ডাইব্রোমাইডে ডিহাইড্রোজেনেশন ব্রোমিনেশন করব। তাহলে 1,2-ডাইব্রোমো ইথেনকে যদি ইথানলের কেমির সাথে যদি রিপ্লেস করি তাহলে অ্যাসিটিলিন পাবো, কিংবা যদি 1,2-ডাইব্রোমো ইথেনকে তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত সোডামাইড সহ যদি বিক্রিয়া ঘটাই, প্রথমে কি হবে 1 মোল নেব, দিলে ভিনাইল ব্রোমাইড হয়ে যাবে, আবার 1 মোল নেব, নিলে কি হয়ে যাবে অ্যাসিটিলিন উৎপন্ন হবে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর দ্বিতীয় যেটা করব ফ্রম হ্যালোফর্ম কম্পাউন্ড। হ্যালোফর্ম কম্পাউন্ড থেকে আমরা কি করব অ্যাসিটিলিন প্রস্তুত করব। ফ্রম হ্যালোফর্ম কম্পাউন্ড হ্যালোফর্ম কম্পাউন্ড হ্যালোফর্ম কম্পাউন্ড না একটা হ্যালোফর্ম কম্পাউন্ড নেব, যেমন আয়োডোফর্ম CHI3, একে আয়োডোফর্ম বলা হয়। কি বললাম CHI3 একে আয়োডোফর্ম বলা হয়, আয়োডোফর্ম বলা হয়। এটা একটা হ্যালোফর্ম কম্পাউন্ড না। যে কোন আয়োডোফর্মকে যদি সিলভার চূর্ণ যুক্ত করে উত্তপ্ত করা হয় তাহলে কি হবে, সেখান থেকে অ্যাসিটিলিন উৎপন্ন হবে। খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, প্রায় এসে থাকে তোমাদের এক্সামে। তো যে কোনো আয়োডোফর্মকে যদি সিলভার চূর্ণ অনুঘটক দিয়ে উত্তপ্ত করা হয় তাহলে কি হবে, আয়োডোফর্ম থেকে অ্যাসিটিলিন প্রস্তুত করা হয়। তো আয়োডোফর্মটাকে কেমন করে লিখছি দেখো, CHI তিনটি আয়োডিন আর একটা হাইড্রোজেন প্লাস কি হবে 6Ag 6 অণু সিলভার নেব, প্লাস হচ্ছে কি নেব হাইড্রোজেন আয়োডিন 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 নেব। এবার কি হবে, এটা হচ্ছে প্লাস থাকলো, দিয়ে কি হবে না এখান থেকে 3 অণু কি হবে আয়োডিন, এখান থেকে 3টে আয়োডিন আর মাঝখানে 3টে 6টা আয়োডিন হলো। যদি আমরা একে হিট করি কি হবে, এইভাবে বেরিয়ে যাবে। এই আয়োডোফর্মে 3টে আয়োডিন, এই আয়োডোফর্মে 3টে আয়োডিন, 6টা আয়োডিন, তার জন্য 6 অণু সিলভার নিলাম। তাহলে আয়োডোফর্মকে সিলভার চূর্ণ অনুঘটক দিয়ে যদি হিট করা হয় তাহলে কি হয়ে যাবে না সিলভার আয়োডাইড মুক্ত হবে এবং অ্যাসিটিলিন উৎপন্ন হবে। CH ইকুইভ্যালেন্ট CH প্লাস Ag আর 6 অণু AgI। খুব পরীক্ষায় আসে যে আয়োডোফর্মের সঙ্গে সিলভার চূর্ণ হিট দিলে কি উৎপন্ন হয়, দুটো প্রোডাক্টই মনে রাখবে, অ্যাসিটিলিন উৎপন্ন হয় এবং সিলভার আয়োডাইড উৎপন্ন হয়। দুটো প্রোডাক্টই পরীক্ষায় জানতে চায়, খুব ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম না আয়োডোফর্মকে সিলভার চূর্ণ অনুঘটক দিয়ে যদি হিট করা হয় তাহলে কি হবে, সেখান থেকে সিলভার আয়োডাইড পদক্ষিপ্ত হবে এবং সেই সঙ্গে সঙ্গে অ্যাসিটিলিন উৎপন্ন হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে আমরা ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে কিভাবে প্রস্তুত করব। ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে কি করব, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন। ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে কিভাবে আমরা প্রস্তুত করব। এক নম্বর হচ্ছে কি না পোড়া চুন, ক্যালসিয়াম অক্সাইড, পোড়া চুন এবং কার্বনের যদি মিশ্রণ কোক, কি বলবো কোক মানে কার্বন না কি কোক, এই মিশ্রণকে যদি 2500 থেকে 3000 সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, 2500 থেকে 3000 সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত হয়, কি বললাম পোড়া চুন এবং কার্বনের মিশ্রণকে, পোড়া চুন এটা হচ্ছে CO পোড়া চুন এবং এটা হচ্ছে কোক, পোড়া চুন এবং কার্বনের মিশ্রণকে যদি 2500 থেকে 3000 সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাহলে কি হবে ক্যালসিয়াম কার্বাইড উৎপন্ন হয় এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, কি বললাম পোড়া চুন এবং কোক এর মিশ্রণকে যদি 2500 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাহলে ক্যালসিয়াম কার্বাইড উৎপন্ন হয়।
এই ক্যালসিয়াম কার্বাইডে যদি জল দেওয়া হয়, কি দেওয়া হয়, ক্যালসিয়াম কার্বাইডে যদি জল দেওয়া হয় তাহলে কি হবে, অ্যাসিটিলিন উৎপন্ন হবে, অ্যাসিটিলিন উৎপন্ন হবে এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। কি বললাম, দু অণু লাগবে, ঠিক আছে, দু অণু দিলাম। তো কি বললাম না, বোরাচুন এবং কোকের মিশ্রণকে 2500 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে ক্যালসিয়াম কার্বাইড উৎপন্ন হবে এবং ক্যালসিয়াম কার্বাইডে যদি জল দেওয়া হয় তাহলে কি হবে, অ্যাসিটিলিন উৎপন্ন হবে এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। এছাড়াও আমরা অন্যভাবে প্রস্তুত করতে পারি। দ্বিতীয়ত আমরা কি, যদি মিথেনকে, দু অণু মিথেনকে, কি বললাম, দু অণু মিথেনকে যদি 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাহলে কি উৎপন্ন হবে, সেখান থেকে অ্যাসিটিলিন উৎপন্ন হবে। কি বললাম, দু অণু মিথেনকে যদি 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, আগের মতো স্ট্রাকচার লিখবো, প্লাস হচ্ছে কি, দু অণু মিথেন নিলাম, মিথেনটা স্ট্রাকচারে লিখে নিলাম, তাকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করব। উত্তপ্ত করলে কি হবে জানো, এখান থেকে হাইড্রোজেন, এর 3টে হাইড্রোজেন অপসারিত হয়ে যাবে, আবার এর 3টে হাইড্রোজেন অপসারিত হয়ে যাবে, তাহলে 3টে হাইড্রোজেন নিয়ে কি হবে, ট্রিপল বন্ড হয়ে যাবে, দিয়ে কি উৎপন্ন হবে, অ্যাসিটিলিন উৎপন্ন হবে, H C ট্রিপল বন্ডের C H প্লাস 3H2। তাহলে দেখতে পাচ্ছি এক নম্বর কি বললাম, ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে না, বোরাচুন এবং কোকের মিশ্রণকে 2500 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে সেখান থেকে ক্যালসিয়াম কার্বাইড উৎপন্ন হয় এবং ক্যালসিয়াম কার্বাইডকে যদি জল দেওয়া হয় তাহলে কি উৎপন্ন হবে, অ্যাসিটিলিন উৎপন্ন হবে। এরপরে কি না, মিথেনকে যদি, দু অণু মিথেনকে যদি 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাহলেও কি উৎপন্ন হবে না, অ্যাসিটিলিন উৎপন্ন হবে। এছাড়াও প্রস্তুত করা যায় না, তৃতীয়ত কি না, বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসের মধ্য দিয়ে, বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসের মধ্য দিয়ে যদি দুটি কার্বন তড়িৎদ্বার দ্বারা তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টি করা হয় তাহলেও সেই ক্ষেত্রে কিন্তু অ্যাসিটিলিন উৎপন্ন হয়। কি বললাম, বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসের প্রবাহে যদি দুটি কার্বন তড়িৎদ্বার দ্বারা কি করা হয়, তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টি করা হয় তাহলেও কিন্তু অ্যাসিটিলিন উৎপন্ন হয়। যেমন হচ্ছে কি, আমি নিলাম না, দুটো কার্বন প্লাস হচ্ছে হাইড্রোজেন নিলাম, দিয়ে তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টি করব। কি করব, এই কার্বন তড়িৎদ্বার দিয়ে তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টি করব, সঙ্গে কি টেম্পারেচার দেব, 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেব এবং তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হবে। তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করলে সেখান থেকে কি হবে, অ্যাসিটিলিন উৎপন্ন হবে। এই ছিল আমাদের ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে প্রিপারেশন। এছাড়া আরো বেশ কিছু প্রিপারেশন রয়েছে, সব করানো তো সম্ভব নয়, খুব ইম্পর্টেন্ট গুলো আমি করিয়ে দিলাম। এক নম্বর কি বলেছি আরেকবার বললাম, যে বোরাচুন এবং কোকের মিশ্রণকে 2500 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে ক্যালসিয়াম কার্বাইড উৎপন্ন হয় এবং এই ক্যালসিয়াম কার্বাইডে যদি জল দেওয়া হয় অ্যাসিটিলিন উৎপন্ন হবে এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। দ্বিতীয়ত কি বললাম না, দু অণু মিথেন, এটা মিথেন, দু অণু মিথেনকে যদি 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাহলেও অ্যাসিটিলিন উৎপন্ন হবে। কিংবা যদি বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসের প্রবাহে দুটি কার্বন তড়িৎদ্বার দ্বারা তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টি করা হয় তাহলেও সেক্ষেত্রে কি উৎপন্ন হবে না, অ্যাসিটিলিন উৎপন্ন হবে। নিশ্চয়ই বুঝতে পারছো। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে কি না, রিঅ্যাকশন অফ অ্যাসিটিলিন। রিঅ্যাকশন অফ অ্যাসিটিলিন, রিঅ্যাকশন অফ অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের কিছু বিক্রিয়া, যেমন প্রথম বিক্রিয়া যেটা করব সেটা হচ্ছে কি হাইড্রোজিনেশন রিঅ্যাকশন। এক নম্বর যেটা করব সেটা হচ্ছে হাইড্রোজিনেশন রিঅ্যাকশন। হাইড্রোজিনেশন রিঅ্যাকশন, হাইড্রোজিনেশন রিঅ্যাকশন।
অ্যাসিটিলিনকে যদি প্লাটিনাম और প্যালাডিয়াম और নিকেল অনুঘটক দ্বারা 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। কি বললাম না অ্যাসিটিলিনকে যদি 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিকেল প্লাটিনাম কিংবা প্যালাডিয়াম অনুঘটক দ্বারা হাইড্রোজেনের সঙ্গে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি হবে না সেখানে অ্যালকেন উৎপন্ন হবে। সবথেকে প্রথমে এক অণু হাইড্রোজেন নেব, যে দুটো হাইড্রোজেন দুই জায়গায় ঢুকবে, দিয়ে কি হবে ইথিলিন উৎপন্ন হবে। কি বললাম 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্লাটিনাম প্যালাডিয়াম কিংবা নিকেল অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন হয় ইথিলিন উৎপন্ন করবে। প্রথমে দুটো হাইড্রোজেন দুই জায়গায় ঢুকবে, একটা ডবল বন্ড উঠে যাবে, হাইড্রোজেনেশন হবে, তার মানে CH2 ডবল বন্ড CH2 হয়ে যাবে। পুনরায় যদি আমি হাইড্রোজেন সঙ্গে গিয়ে কি করি সেই আবার প্লাটিনাম এবং কি দেব 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেব, দিলে কি হবে আবার হাইড্রোজেনেশন হবে, দুটো হাইড্রোজেন দুই জায়গায় ঢুকবে, দিয়ে কি হবে ইথেন উৎপন্ন হবে। তাহলে আমি কি দিলাম না দু অণু হাইড্রোজেন দিলাম। এই ছিল হাইড্রোজেনেশন রিঅ্যাকশন। কি বললাম না 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিকেল প্লাটিনাম কিংবা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া কি হয় প্রথমে ইথিলিন উৎপন্ন হবে, আবার এক অণু হাইড্রোজেন দিতে ইথেন উৎপন্ন হবে। এবারে হচ্ছে কি পার্সিয়াল হাইড্রোজেনেশন। এটা তো ছিল ফুললি হাইড্রোজেনেশন, এবার পার্সিয়াল হাইড্রোজেনেশন। পার্সিয়াল হাইড্রোজেনেশন এটা হচ্ছে পার্সিয়াল হাইড্রোজেনেশন। এই ক্ষেত্রে ক্যাটালিস্ট কি লাগবে জানো লিন্ডার অনুঘটক লাগবে। কি বললাম লিন্ডার অনুঘটক লাগবে না অ্যাসিটিলিনকে আমি যদি কি বলি অ্যাসিটিলিন হাইড্রোজেন সেখানে অনুঘটক হিসেবে কি দেব লিন্ডার ক্যাটালিস্ট। লিন্ডার ক্যাটালিস্ট কাকে বলা হয় জানো প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট, একে লিন্ডার ক্যাটালিস্ট বলা হয় না। অ্যাসিটিলিনকে লিন্ডার ক্যাটালিস্ট সহ যদি হাইড্রোজেনের যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি উৎপন্ন হবে ইথিলিন উৎপন্ন হবে। এই একটাই মাত্র স্টেপ হবে, এর আর স্টেপ এগোবে না। লিন্ডার ক্যাটালিস্টে একটাই স্টেপ হবে, এই জন্য কি বলা হয় পার্সিয়াল হাইড্রোজেনেশন। এখানে কি বলতো পরপর এখানে ইথিলিন উৎপন্ন হলো, আবার আমি কি দিলাম 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার প্লাটিনাম অনুঘটক দিলাম, দিতে সেখান থেকে ইথেন উৎপন্ন হলো। কিন্তু এই ক্ষেত্রে লিন্ডার ক্যাটালিস্ট দিলে আরেকবার হবে না এতটা, ঠিক আছে, একে পার্সিয়াল হাইড্রোজেনেশন বলবো। এরপরে আমরা যেটা করব যে হ্যালোজিনেশন রিঅ্যাকশন। হ্যালোজিনেশন রিঅ্যাকশন হ্যালোজিনেশন রিঅ্যাকশন হ্যালোজিনেশন রিঅ্যাকশন এটা হচ্ছে ব্রোমিনেশন। ব্রোমিনেশন রিঅ্যাকশন তো কি বললাম না অ্যাসিটিলিনের সঙ্গে ব্রোমিনের যে বিক্রিয়া হয় সেটা খুব ধীর গতিতে হয়। কি বললাম অ্যাসিটিলিনের সঙ্গে ব্রোমিনের যে বিক্রিয়া হয় সেটা খুব ধীর গতিতে হয় না। ব্রোমিন জলে অ্যাসিটিলিনকে দ্রবীভূত করলে ব্রোমিনের যে লাল বর্ণ সেটা কি হয়ে যায় বর্ণহীন হয়ে পড়ে, ব্রোমিনের লাল বর্ণটা বর্ণহীন হয়ে পড়ে। তো এই পরীক্ষার দ্বারা অ্যাসিটিলিনের শনাক্তকরণ পরীক্ষা করা যায়। কি বললাম না অ্যাসিটিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় অ্যাসিটিলিন নেব, অ্যাসিটিলিনের সঙ্গে যে ব্রোমিনের বিক্রিয়া হয় সেটা কি খুব ধীর গতিতে সম্ভব হয়। এখানে ওয়াটার নেব, অ্যাসিটিলিনের সঙ্গে ব্রোমিন জল, একটা ব্রোমিন জলের মধ্যে অ্যাসিটিলিন দ্রবীভূত করলে ব্রোমিন জলের বর্ণটা লাল থেকে কি হয়ে যায় বর্ণহীন হয়ে যায়, লাল থেকে কি হয় বর্ণহীন হয়ে পড়ে, দিয়ে কি উৎপন্ন হবে না HCl
Br H 1,2 ডাইব্রোমো ইথিন উৎপন্ন হবে 1,2 ডাইব্রোমো ইথিন উৎপন্ন 1,2 ডাইব্রোমো ইথিন উৎপন্ন হবে কি বললাম না হ্যালোজিনেশন রিঅ্যাকশন না ব্রোমিন জলে অ্যাসিটিলিনকে দ্রবীভূত করলে ব্রোমিন জলের বর্ণ লাল থেকে কি হয়ে যায় বর্ণহীন হয়ে পড়ে এটা হচ্ছে বর্ণহীন কালারলেস আর এটা হচ্ছে কালার রেড কালার ব্রোমিন জলের বর্ণ হচ্ছে কি রেড কালার তো ব্রোমিন জলের দ্রবণে যদি আমরা অ্যাসিটিলিনকে দ্রবীভূত করাই তাহলে কি হয়ে যাবে ব্রোমিন জলের যে বর্ণ লাল থেকে বর্ণহীন হয়ে পড়বে এবং 1,2 ডাইব্রোমো ইথিন উৎপন্ন হবে এই পরীক্ষার সাহায্যে অ্যাসিটিলিনকে শনাক্তকরণ করা যায় ঠিক আছে তবে ব্রোমিন জলের সঙ্গে অ্যাসিটিলিন যে বিক্রিয়া ঘটে সেটা হচ্ছে খুব ধীর গতিতে সম্ভব হয় বিক্রিয়াটা ঘটে যেটা সেটা হচ্ছে ধীর গতিতে ঘটে এরপরে যেটা আমরা করব হ্যালোজেন হাইড্রাসিড অ্যাডিশন দ্বিতীয়ত করব আমরা হ্যালোজেন হাইড্রাসিড অ্যাডিশন অ্যালকিনের সঙ্গে বা অ্যাসিটিলিনের সঙ্গে হ্যালোজেন হাইড্রাসিড অ্যাডিশন হ্যালোজেন হাইড্রাসিড এডিশন যে কোনো একটা হ্যালোজেন হাইড্রাসিড নেব হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোব্রোমিক অ্যাসিড নেব আমরা কি নেব অ্যাসিটিলিন নেব অ্যাসিটিলিনের সঙ্গে হ্যালোজেন হাইড্রাসিড বিক্রিয়া নেব ধরো হাইড্রোব্রোমিক অ্যাসিড নিলাম এটা না মার্কোনিকোভের রুল অনুযায়ী হয় তো মার্কোনিকোভের রুল অনুযায়ী কি হয় না যোজকের ঋণাত্মক অংশটা কি হবে না কার্বন কার্বন ত্রিবন্ধনে যে কার্বনের সঙ্গে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত রয়েছে তার সঙ্গে যুক্ত হবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে অ্যাসিটিলিনে দুটোতেই সেম সংখ্যক হাইড্রোজেন রয়েছে তাহলে যে কোনো একটা জায়গাতে ব্রোমিনের এই ঋণাত্মক অংশটা আমি যুক্ত করতে পারি ঠিক আছে তাহলে এই ব্রোমিন যদি এখানে যুক্ত করি তাহলে হাইড্রোজেনটা কি হবে এই কার্বনের সঙ্গে যুক্ত হবে এটা হচ্ছে মার্কোনিকোভস রুল অনুযায়ী হয় ধরো CH2 ডাবল বন্ডেড CH সিঙ্গেল বন্ড Br এটাকে ভিনাইল ব্রোমাইড বলা হয় যদি পুনরায় যদি আমি দিয়ে থাকি আবার যদি HBr দিয়ে থাকি তাহলে কি যুক্ত হবে যোজকের ঋণাত্মক অংশ কোনখানে যুক্ত হবে তাহলে এই কার্বনে যুক্ত হবে কারণটা কি এই কার্বনটায় কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত রয়েছে তাহলে CH3 CH Br হবে এরকম প্রোডাক্টটা উৎপন্ন হবে এটা হচ্ছে মার্কোনিকোভস রুল অনুযায়ী হবে ঠিক আছে তাহলে এই দেখলাম আমরা যে হাইড্রোজেন হাইড্রাসিড এডিশন হ্যালোজেন হাইড্রাসিডের এডিশন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এরপরে যেটা করব সেটা হচ্ছে কি হাইড্রেশন হাইড্রেশন মানে জলের সংযোজন হবে হাইড্রেশন করব এরপরে যেটা করব হাইড্রেশন ভীষণ ইম্পর্টেন্ট এটা প্রায় পরীক্ষায় এসে থাকে তোমাদের স্টার মার্ক দিয়ে রাখো খুব পরীক্ষায় আসে তোমাদের এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া হাইড্রেশন যদি অ্যাসিটিলিনকে কি করব না 20% সালফিউরিক অ্যাসিড প্লাস 1% মার্কিউরিক সালফেট এর দ্রবণে কি বললাম না অ্যাসিটিলিনকে 20% সালফিউরিক অ্যাসিড ও 1% মার্কিউরিক সালফেটের দ্রবণে দ্রবীভূত করলে অ্যাসিটিলিন জলের সঙ্গে বিক্রিয়া করে প্রথমে কি করবে ভিনাইল যেটা উৎপন্ন করবে ভিনাইল অ্যালকোহল উৎপন্ন করবে কি বললাম ভিনাইল অ্যালকোহল উৎপন্ন করবে না অ্যাসিটিলিনকে 20% সালফিউরিক অ্যাসিড ও 1% মার্কিউরিক সালফেটের দ্রবণে দ্রবীভূত করলে কি বললাম অ্যাসিটিলিনকে 20% সালফিউরিক অ্যাসিড ও 1% মার্কিউরিক সালফেটের দ্রবণে দ্রবীভূত করলে অ্যাসিটিলিন কি করবে জলের সঙ্গে যুক্ত হবে
যুক্ত হয়ে কি উৎপন্ন করবে, ভিনাইল অ্যালকোহল উৎপন্ন করবে। CH2 ডাবল বন্ডের CH সিঙ্গেল বন্ডের OH, ভিনাইল অ্যালকোহল উৎপন্ন করবে। এর নাম হচ্ছে ভিনাইল অ্যালকোহল, ভিনাইল অ্যালকোহল উৎপন্ন করবে। এটা না আনস্টেবল কম্পাউন্ড, কি বললাম, আনস্টেবল। পরবর্তীকালে এটা টোটোমারাইজেশন হয়ে যাবে, কি বললাম, টোটোমারাইজেশনের মাধ্যমে এখানে বন্ডটা ভেঙে ডবল বন্ড হয়ে যাবে আর এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। টোটোমারাইজেশনের মাধ্যমে কি হবে, CH3 CH ডাবল বন্ডের O অর্থাৎ অ্যাসিটালডিহাইডে পরিণত হবে। ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। কি বললাম না, অ্যাসিটিলিনকে যদি 20% সালফিউরিক অ্যাসিড ও 1% মার্কিউরিক সালফেট দ্রবণে দ্রবীভূত করা হয়, তাহলে অ্যাসিটিলিন জলের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, ভিনাইল অ্যালকোহল উৎপন্ন করবে। সেটা টোটোমারাইজেশন হবে। কি হবে, টোটোমারাইজেশন, সরি এটা এদিকে হবে। টোটোমারাইজেশন মাধ্যমে কি হবে, অ্যাসিটালডিহাইডে পরিণত হবে। তবে তোমরা যদি এটা না দেখাতে পারো কোনো অসুবিধা নেই, তোমাদের শুধু প্রোডাক্টটা জানতে চাইবে, তোমরা কি করবে, অ্যাসিটিলিন 20% সালফিউরিক অ্যাসিড প্লাস 1% মার্কিউরিক সালফেটের দ্রবণে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করে, সরাসরি এই প্রোডাক্টটা লিখে দেবে, অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়। তোমাদের কিচ্ছু করার দরকার নেই, এটা দেখানোরই প্রয়োজন নেই, সরাসরি বলে দেবে কি অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে। কি বললাম না, অ্যাসিটিলিন 20% সালফিউরিক অ্যাসিড ও 1% মার্কিউরিক সালফেটের দ্রবণে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করে, অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়। এটা মনে রাখলেই চলবে, ঠিক আছে। এরপরে যেটা করবো সেটা হচ্ছে কি, পলিমারাইজেশন। ক্লাসটা একটু লেন্থি হচ্ছে, কিছু করার নেই। এরপরে যেটা করবো সেটা হচ্ছে পলিমারাইজেশন। পলিমারাইজেশন মানে কি না, অনেকগুলো ছোট ছোট অণু যুক্ত হয়ে একটা কি ম্যাক্রোমলিকুল গঠন করে, অনেকগুলো মাইক্রোমলিকুল যুক্ত হয়ে কি একটা ম্যাক্রোমলিকুল গঠন করে, সেটাকেই আমরা পলিমারাইজেশন বলে জানি। তো এখানে পলিমারাইজেশন করলে কি হবে, দেখো পলিমারাইজেশন, পলিমারাইজেশন না, অ্যাসিটিলিনকে যদি কি করি 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কপার কিংবা আয়রন নলের মধ্য দিয়ে চালনা করা হয়, তাহলে কি উৎপন্ন হবে না, বেনজিনে পরিণত হবে। অ্যাসিটিলিনকে যদি 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কপার কিংবা আয়রন নলের মধ্য দিয়ে চালনা করা হয়, তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন হবে, বেনজিন উৎপন্ন হবে। কিভাবে হবে, HC ইকুয়াল বন্ডের CH, আবার এদিকে একটা নেব H ইকুয়াল বন্ডের CH, আবার এদিকে একটা নেব অ্যাসিটিলিন CH ইকুয়াল বন্ডের CH, তিনটে অ্যাসিটিলিন নিলাম, একটা দুটো তিনটে নিয়ে কি করব না, এই ডবল বন্ডটা এখানে রিঅ্যাকশন করবে, এই ডবল বন্ডটা এখানে চলে যাবে, আবার এখান থেকে এখানে চলে আসবে, এইভাবে যুক্ত হবে। তো তোমাদের এখানে নেই, ঠিক আছে। তো একে কি করব, 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেব, 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেব এবং কপার বা আয়রন অর কপার নল, আয়রন অথবা কি নেব, কপার নল নেব, টিউব নেব, নিলে কি হবে, বেনজিন উৎপন্ন হয়ে যাবে। কি উৎপন্ন হবে, বেনজিন, বেনজিন উৎপন্ন হবে। বেনজিন উৎপন্ন হবে। দেখলাম কি করলাম, পলিমারাইজেশন করলাম, তিন অণু অ্যাসিটিলিন কি করব না, কপার নলের মধ্য দিয়ে চালনা করলে কি উৎপন্ন হয়, বেনজিন উৎপন্ন হয়। আচ্ছা, তিন অণু অ্যাসিটিলিনের পরিবর্তে যদি আমি এখানে একটা করে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দিই, একটা করে মিথাইল গ্রুপ দ্বারা, কি করব, একটা করে মিথাইল গ্রুপ দ্বারা যদি প্রতিস্থাপিত করে দিই, তাহলে এই একটা অ্যাসিটিলিনের এই হাইড্রোজেনটাকেও আমি একটা মিথাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করে দেব। সিমিলারলি যদি আমরা কি করি না, এই হাইড্রোজেন থেকে যদি আমরা একটা মিথাইল গ্রুপ ঢুকে দিই, তাহলে কি প্রোপাইন, তাহলে কি নিলাম, অ্যাসিটিলিন থেকে কি পেয়েছিলাম, বেনজিন পেয়েছিলাম। অ্যাসিটিলিনের জায়গায় যদি আমি প্রোপাইন নিই, তিন অণু প্রোপাইন নেব, ঠিক আছে, তিন অণু প্রোপাইন নিলে কি হয়ে যাবে, তাহলে এইখানটায় তিনটে মিথাইল গ্রুপ ঢুকে যাবে, তাহলে তিনটে কি হয়ে যাবে, মিথাইল গ্রুপ ঢুকে যাবে। তাহলে এর নাম কি হয়ে যাবে বলতো, তিনটে মিথাইল গ্রুপ ঢুকে গেলে বেনজিনের পরিবর্তে হয়ে যাবে না মেসিটিল 1, এটা কি হবে 1 2 3 4 5 6, তাহলে 1 3 5
ট্রাইমিথাইল বেনজিন। কি বললাম 135 ট্রাইমিথাইল বেনজিন। একে কি বলা হয় জানো? একে মেসিটিলিন বলা হয়। কি বললাম? মেসিটিলিন। 135 ট্রাইমিথাইল বেনজিনকে মেসিটিলিন বলা হয়। 135 ট্রাইমিথাইল বেনজিন, একে অন্য নামে ডাকা হয় মেসিটিলিন। মেসিটিলিন খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। না 3 অণু প্রোপিন যুক্ত হয়ে কি হবে? মেসিটিলিন উৎপন্ন করবে। কিংবা পরীক্ষায় তোমাকে এমনটি দিয়ে দেবে অ্যাসিটিলিন থেকে মেসিটিলিন প্রস্তুত করো। তাহলে সবথেকে প্রথমে অ্যাসিটিলিন থেকে আমি কি করব? প্রোপাইন করব। মানে অ্যাসিটিলিন থেকে প্রোপাইন করতে গেলে কি হবে? লোয়ার অ্যালকিন টু হায়ার অ্যালকিনে কনভার্ট করতে হবে। সেই তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত সোডিয়াম দিতে হবে। দিলে কি হবে? সেখানে মনোসোডিয়াম অ্যাসিটিলাইন উৎপন্ন হবে। সেখান থেকে অ্যালকিল হ্যালাইড দেব, দিয়ে একটা হায়ার উচ্চতর কি হবে? অ্যালকাইন উৎপন্ন হবে। এবার 3 অণু উচ্চতর অ্যালকাইন যুক্ত হয়ে কি হবে? এরকম একটা মেসিটিলিন উৎপন্ন হবে। করে দেখাচ্ছি তোমাদেরকে। তোমাকে পরীক্ষায় যেটা থাকবে সেটা হচ্ছে কি? অ্যাসিটিলিন থেকে মেসিটিলিন প্রস্তুতি। খুব পরীক্ষায় আসে অ্যাসিটিলিন থেকে মেসিটিলিন, অ্যাসিটিলিন টু মেসিটিলিন, অ্যাসিটিলিন থেকে মেসিটিলিন প্রস্তুতি। তাহলে সব থেকে প্রথমে অ্যাসিটিলিনটাকে আমি কি করব? না সোডিয়ামাইড দেব, NH2 দেব, লিকুইড অ্যামোনিয়া দেব। লিকুইড অ্যামোনিয়া যদি দেওয়া হয় তাহলে কি হবে? মনোসোডিয়াম অ্যাসিটিলাইন উৎপন্ন হবে, HC ট্রিপল বন্ডেড C মাইনাস Na+ হবে। তার সঙ্গে যে কোনো একটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড দেব, যেমন ইথাইল আয়োডাইড দেব। দিলে কি উৎপন্ন হবে? প্রোপাইন উৎপন্ন হয়ে যাবে, CH3C ট্রিপল বন্ডেড, সরি উল্টো দিক থেকে হয়ে যাচ্ছে, HC ট্রিপল বন্ডেড C CH3। তাহলে হয়ে গেল কি? প্রোপাইন। এটা হচ্ছে প্রোপাইন। এবার এই 3 অণু প্রোপাইনকে যদি আমি এখানে 3 অণু নেব, কত অণু নেব? 3 অণু। 3 অণু প্রোপাইনকে যদি আমি কি নেব? 3 অণু প্রোপাইন। 3 অণু প্রোপাইনকে যদি আমি কি দেব? না আয়রন নল আর 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়রন নলের মধ্যে চালনা করলে কি উৎপন্ন হবে? মেসিটিলিন উৎপন্ন হবে। 135 ট্রাইমিথাইল বেনজিন হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। ঠিক আছে, মেসিটিলিন উৎপন্ন হবে। তো এই ছিল আমাদের কি? না অ্যালকাইন। আজকে এখানে অ্যালকাইন শেষ। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন এর পরে ক্লাসে শুরু করব। আমরা এতদিন ধরে অ্যালিফেটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করছিলাম। এর পরের পার্ট আমরা আলোচনা করব অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তোমরা কি করবে? তোমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ের পেছনে অনেক বিক্রিয়া দেওয়া হয়েছে, সেগুলো বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে, নিশ্চয়ই পারবে। তো সেগুলো থেকে আসে খুব এক্সামে। আর যেগুলো আমি করালাম সেগুলোকে ভালো করে দেখো। তাহলে আজকে এতটা, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাস।